এবার আমি তোমাকে যেমন বললাম যে মানে ওর দাদুর সময়কার, ও দাদু যখন জোয়ান ছিলেন সেই বয়সের ঘটনা আমি তোমায় বলছি। তার মানে সেই মুভমেন্টে, মানে সেই মুহূর্তে ব্যাপারটা অতটা মানে ওপেনলি ছিল না, যেমন মানে এখনো সেরম ভাবে, মানে এখন যতটা আমরা মডার্ন হয়েছি সেই সময় তো ব্যাপারটা অতটা মানে খোলামেলা ছিল না। ঠিক আছে, তো এবার সেই সেই সময় ব্যাপারটা কি হয়, গ্রাম, আমি তোমাকে বললাম গ্রামের দিকে তখন তো আরো অজ গ্রাম বলতে পারো। ঠিক আছে, এবার সেই সময় চারপাশে এই ঘটনাটা জানাজানি হয়ে যাওয়াতে মানে বিশাল হুলস্থুল কাণ্ড পড়ে যায় আর কি। এবার যেহেতু উনি মানে ওনার বাড়ির পাশে ছিল, ঠিক আছে, এবার উনিও জানতে পেরে যান ব্যাপারটা। ঠিক আছে, এবার তখন কি করে ওখানকার গ্রামের লোকজন তখন খুব হইচই করতে শুরু করে, এবং সেই বিচারের জন্য, যেহেতু আমি তোমাকে প্রথমেই বললাম যে উনি প্রধান ছিলেন আর কি ওখানকার, তো ওনাকেও সবাই মানে যেহেতু সিনিয়রকে সবাই মানেন আর কি, তো ওনার কাছে বিচারের জন্য ওই মহিলাটিকে আর ওই মানুষটিকে মানে পুরুষটিকে আর কি নিয়ে আসা হয় আর কি, ওই ব্যক্তিটিকে নিয়ে আসা হয় ওনার কাছে। ঠিক আছে, এবং তখন মানে ওর যে দাদু উনি বলেন যে তোমাকে ওনাকে তালাক দিতে হবে। তাকে প্রচন্ড অত্যাচার করা হয়, মানে মোষের গাড়ির সাথে বেঁধে তাকে মারধর করা হয়, মাথা ন্যাড়া করে দেওয়া হয়, ইভেন আর কি মাথাতে ঘোল ঢেলে দেওয়া হয়, মানে চুল কামিয়ে দেওয়া হয়, গোবদাড়ি কামিয়ে দেওয়া হয়, এইসব করা হয়। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপেরিয়েন্স। বাংলাদেশের একজন বৃদ্ধ মানুষ যে মৃত্যুশয্যায়, এবং সে প্রত্যেক দিন বিছানায় শুয়ে নামাজ পড়ার সময় এমন কাউকে তার চারপাশে দেখতে পায় যাকে অন্য কেউ দেখতে পায় না। সে চিৎকার করে ওঠে। এভাবে চলতে চলতেই কিছুদিন পর যেটা ঘটল। ওয়েলকাম ব্যাক, তোমরা শুনছো গল্পওয়ালার হরর এক্সট্রা সিরিজের চ্যাপ্টার 8, যেখানে আমি আসি প্রতি বুধবার ঠিক রাত 10টায় আমাদের আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। বেশ কিছুদিন যাবৎ তোমরা কমেন্টে জানিয়েছিলে গল্পওয়ালার ঘোস্টলি কল রেকর্ডিং তোমরা ভীষণভাবে মিস করছো, তাই আজকে তোমাদের জন্য থাকছে মারাত্মক একটা কল রেকর্ডিং, যেখানে তোমরা শুনবে বাংলাদেশে ঘটে যাওয়া ভয়ানক একটি ভৌতিক ঘটনা যা একটি মানুষের প্রাণ কেড়ে নেয়। আজকে আমাদের সাথে কলে থাকছে সোহম মিশ্র। এখন ঘড়িতে রাত 10টা, আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে ভয়ানক একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। হ্যালো সোহম দা, কেমন আছো? এই তো ভালো আছি অরিত্র, তুমি কেমন আছো? আমার চলছে। তো আজকে ইন্ডিয়ার খেলা দেখলে? হ্যাঁ দেখলাম, বাবা যা হয়েছিল। আমার তো 2023-এর স্মৃতি মনে পড়ে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছিল, হ্যাঁ সত্যি ঠিকই বলেছো। তো যাই হোক, আমরা জিতে তো গেছি, এটাই একটা ব্যাপার। মানে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আজকে যেই কারণে এই রাত্রি প্রায় 1:30-2টো বাজতে চলেছে, আমরা যেই কারণে এখন এই মুহূর্তে কলে রয়েছি, সেটা হচ্ছে যে তোমার কাছ থেকে একটা ঘটনা আজকে আমরা শুনতে চলেছি। কারণ তোমার সাথে যখন দুদিন আগে আমার কথা হচ্ছিল, তুমি বললে যে তোমার কাছে এমন একটা ঘটনা রয়েছে, ইনফ্যাক্ট ঘটনার কিছুটা তুমি আমাকে জানিয়েওছো। এতটা ক্রিপি একটা ব্যাপার, মানে আমি পুরো একদম প্রথম থেকে শুনবো আজকে, একদম প্রথম থেকে শেষ অবধি বলো যে কি ঘটেছিল। আমি আরো বেশি ইন্টারেস্টেড, কারণ এই ঘটনাটা এতদিন আমরা এখানকার অনেক ঘটনা শুনেছি, তবে এই ঘটনাটা বাংলাদেশের ঘটনা। হ্যাঁ, বাংলাদেশের ঘটনা। কি হয়েছিল? ব্যাপারটা হচ্ছে তোমার, আমি প্রথমেই এখানে তোমার ব্যাপারে আমি একটা কথা বলি, মানে তোমার ইউটিউবের উপস্থাপনা আর কি আমার এত ভালো লাগে, তো আমিও তোমার ঘটনা আর কি শুনি, ডেলি ভিউয়ার তুমি বলতে পারো, রেগুলার ভিউয়ার আর কি। তো আমার খুবই ভালো লাগে আর কি তোমার ঘটনাগুলো শুনতে। আর গল্পওয়ালার ঘটনা আমি আগেও শুনেছি আর এখনো শুনি। তো তুমি এত ভালো একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছো এই ঘটনাটা শেয়ার করার জন্য, সেই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। যে কৃতজ্ঞতার কিছু নেই, বেসিক্যালি ব্যাপারটা হয় কি বলতো, যে এই যে তোমরা ঘটনা শুনছো, বা তোমরা যে অনেকেই আছে বিশ্বাস করে, অনেকে আছে বিশ্বাস করে না, কিন্তু এই যে তোমরা শুনছো, শুনে তোমরা যে ঘটনা শেয়ার করছো, তোমরা যে নিজেদের জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করছো, এটার থ্রুতে একটা মারাত্মক ব্যাপার ঘটছে। এখন হয়তো আমরা বুঝতে পারছি না, বাট মানুষ কিন্তু
অনেকটা অ্যাওয়্যার হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ একদম নিশ্চয়ই। আগে কিন্তু আমরা এই ব্যাপারগুলো নিয়ে এতটা সচেতন ছিলাম না। এটা শুধু আমার ক্ষেত্রে না, তুমি গল্পওয়ালা বলো বা অন্যান্য ইউটিউব চ্যানেল যারা এই সমস্ত ধরো যারা সায়েন্স ফিকশন নিয়ে কন্টেন্ট করছে, যারা প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে কন্টেন্ট করছে, সবকিছু নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা সচেতনতা এসেছে এই পডকাস্ট বা কন্টেন্ট ক্রিয়েশনের থ্রুতে। তো এটা কোথাও না কোথাও আমরা ক্রিয়েটাররাও তোমাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে তোমরা তোমাদের জীবনের এক্সপিরিয়েন্স এরকম ভাবে শেয়ার করছো আমাদের সাথে। থ্যাংক ইউ। কি হয়েছিল এক্স্যাক্টলি, মানে হঠাৎ করে যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে যেটা তুমি আমাকে বললে, মানে এক্স্যাক্ট শুরু থেকে কি হয়েছিল? হ্যাঁ আমি ওটাই আর কি তোমাকে বলবো বলেই আর কি বলেছিলাম যে পুরোটাই তোমাকে আমি শেয়ার করব ঘটনাটা। তো ব্যাপারটা হচ্ছে যে আমার দু একটা বন্ধু আর কি বাংলাদেশেতে থাকে আর কি। তো আমাকে তারা প্রথমেই অনেকদিন ধরেই বলতো আর কি যে একবার এখানে আয়, এখানে দেখ, আমাদের এখানে এসে তোর ভালো লাগবে বা তোর ফ্যামিলিরও ভালো লাগবে, একবার এখানে এসে দেখ, আমাদের বাড়িতেই আসবি, আমাদের এখানেই এসে উঠবি, যেমন হয় আর কি। মানে কোথাও যদি আমরা দূরে থাকি তো যেখানে আর কি যাই এরকম। তো আমার বাড়ি থেকে আর কি আমরা প্ল্যান করেছিলাম যে 2022 সালের ঘটনা বলছি আমি তোমাকে, মানে আমি যখন থেকে আর কি ঘটনাটা আর কি জানতে পারি আর কি। তো আমরা গেছিলাম হচ্ছে এখান থেকে বাংলাদেশ ফ্যামিলির সাথেই। তো সবাইকার একটুখানি ঘোরাও হয়ে গেল। তো আমরা ওখানে গিয়ে আমরা এক পরিচিত আমার এক মাসি থাকেন আর কি বাংলাদেশে। তো ওইখানে আমি ওনাদের বাড়িতেই উঠেছিলাম আমরা সবাই মিলে। তো আমার মাসির বাড়ি থেকে আর কি আমার ওই বন্ধুর বাড়িটা বেশি দূরে নয়। আচ্ছা। তো আমরা ওখানে গেলাম। তো আমি বললাম যে ঠিক আছে, তা আমার বন্ধুদের সঙ্গেও দেখা করতে হবে, তো তোমরা একটা কাজ করো, তোমরা একটু মাসির সাথে গল্প করো। আমার মা বাবা সবাই গেছিলেন। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমরা একটু গল্প করো মাসির সাথে, তাহলে আমি একটু আমার বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। ওরা তো অনেকবারই বলে। তো তারপরে আমরা আর কি আমি আর আমরা বলতে এখানে আমার আর একটা বন্ধু ছিল আর কি, মাসির বাড়ির কাছেই থাকতো, একদম নিয়ারেস্ট লোকেশনে। তো ও আর আমি ওখান থেকে মিট করে ওখান থেকে আর কি যাই ওই বন্ধুটার বাড়িতে আর কি, মানে যার বাড়িতে আর কি আমি ঘটনাটা গিয়ে শুনেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো সময়টা ছিল তখন সন্ধ্যাবেলার দিকে। তো আমাদের তো ওখানে মানে কথা বলতে বলতে একটুখানি সন্ধ্যার দিক হয়ে গেছিল আর কি। ওই বন্ধুটির সাথেও আর কি প্রথম দেখা হয়েছিল অনেকদিন পরে। তো সেই জন্য একটুখানি কথাবার্তা বলার পরে তো আমি ওই বন্ধুটার সাথেই ওই আরেকটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আর কি, যার বাড়িতে আমি ঘটনাটা শুনলাম। তো তার বাড়িতে যখন আর প্রথমে গেলাম, অনেকদিন পর দেখা সাক্ষাৎ, তারও মা বাবার সাথেও আমার পরিচয় হলো আর কি। মানে আমি ওনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ তো হতো না সেরকম ভাবে। তো তাদের সাথে কথাবার্তা বলে এবার যখন আমরা ঘরের মধ্যে একসাথে বসলাম আর কি, একটু চা কফি নিয়ে আর কি, যেমন হয় আর কি সব বন্ধু বান্ধবদের গল্প করতে করতে, তো হঠাৎ আমি ওর মুখেতে আর কি ওর দাদুর কথা খুব শুনতাম। মানে ও খুব ক্লোজ ছিল ওর দাদুর। আচ্ছা। আর মানে ওরা আর কি তোমার ওর মায়েরা আর কি, মানে হচ্ছে কাকিমারা আর কি এক বোন 5 ভাই, ঠিক আছে। ওর আর কি 5 মামা, মানে ওরা ইয়ের দিক থেকে কাস্টের দিক থেকে আর কি মহামেডান, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মানে মুসলিম সম্প্রদায়ভুক্ত আর কি, ঠিক আছে। তো মানে ওনারা আর কি এই কাস্টেরই ছিলেন আর কি। তা আমি কেন বললাম সেটাও আমি তোমাকে পরে বলবো আর কি, ঘটনার পরেতে আমি বলবো সেটা কেন বললাম। তো মানে এটা কি সম্পর্কিত ঘটনা সেটাও আমি তোমাকে বলবো আর কি। তো ঘটনার পটভূমি হচ্ছে এটাই, যখন আমি ঘটনাটা ওকে জিজ্ঞাসা করি যে হ্যাঁ রে, তোর দাদু কেমন আছেন বা তোর দাদুর কি খবর, এখন শরীর তো মাঝখানে খারাপ হয়েছিল, এইটুকু আর কি ও আগে আমাকে বলেছিল ওভার দ্য ফোন। তো তারপর থেকে আমি আর কোনো খবর ওনার পাইনি। তো বলার পরে আর কি ও একটুখানি দেখলাম চুপ করে গেল। মানে আমি ওর সামনে ছিলাম যেহেতু, আমি সেই জন্য বলছি। তো আরেকটা যে বন্ধু ছিল তখন ও আমাকে বললো যে তুই তো আর জানিস না যে খবর কি হয়েছে এরপরে, মানে ওনার শরীর। আমি বললাম হ্যাঁ আমি এইটুকু জানি যে ওনার শরীর খারাপ হয়েছিল। তো তারপরে ও একটুখানি মানে মন মরা হয়েই আর কি ওর চোখ ছলছল করছিল। তো ও আমাকে জানায় যে আমার দাদু আর এই পৃথিবীতে নেই। তো তখন আমি একটুখানি অবাক হয়েছিলাম ব্যাপারটাতে, যে মানুষটা তো ঠিকই ছিলেন, হ্যাঁ এজেড ছিলেন উনি, কিন্তু ঠিকঠাকই ছিলেন। বললো যে হঠাৎ করে এরকম ঘটনা ঘটেছে। তো এইটার মৃত্যুর খবর তুমি আর পাওনি? না, আমি এইটুকু শুনেছিলাম যে
আগে উনি অসুস্থ ছিলেন, তারপরে অনেকদিন কেটে গেছে, আমি আর খবর নিতে পারিনি ওর, মানে বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে কথা হয়নি। কিন্তু যখন আমি জানলাম তখন আমি একটু অবাকই হয়েছিলাম যে মানুষটা তো ঠিকঠাকই ছিলেন। আর ওর মুখে থেকে আমি বেশি কথা ওর দাদুরই শুনতাম, কারণ ও যেমন হয় না যে মানে একটুখানি ক্লোজ রিলেশন হয়ে যায় আর কি, আমাদের যেমন থাকে আর কি। তো যাই হোক, তো ও তখন এরকম বলায়, তো আমি নর্মালি আর কি কথাটা জিজ্ঞেস করেছি ওকে যে তোর হঠাৎ করে কি হলো দাদুর, যে এরকম তো হওয়ার তো কথা ছিল না। তখন ও আমাকে ঘটনাটা বললো, শেষ দিকটা, যে শেষের দিকে কি হয়েছিল। আর তারপর আমাকে ও জানায় যে প্রথম দিকেও ও দাদুর জীবনে একটা ঘটনা ঘটেছিল যেটা আমৃত্যু পর্যন্ত, মানে শেষ বয়সেও তার পিছু ছাড়েনি। ওকে ওকে, ঠিক আছে, তো শেষ বয়সেও পিছু ছাড়েনি। তো আমি তখন ওকে প্রথমে বললাম যে এমন কি ঘটনা যে ওনার জীবনের প্রথম থেকে, জোয়ান বয়স থেকেই ঘটেছিল, সেটা যদি তুই আমাকে একটু বলিস তাহলে আমি তো বুঝতে পারি ব্যাপারটা, বা আমি জানতেও পারবো। তখন ও ঘটনাটা আমাকে বলতে শুরু করে। ও যেভাবে ঠিক বলেছে আমি তোমাকে ঠিক সেভাবেই বলবো ঘটনাটা আজকে, ঠিক আছে? তো আমি শুরু করছি এখন ঘটনাটা। তো ও যেটুকু আমাকে বলে, মানে যখন শুরু করে আর কি ঘটনাটা আমাকে বলতে, বলে যে মানে ওর যে দাদু ছিলেন আর কি, মানে ওর মায়ের যেখানে বাড়ি ছিল সেটা পাবনা একটা গ্রামে ছিল, ঠিক আছে, পাবনা নামে একটা গ্রামেতে ছিল। তো সেখানে আর কি ওনার তখন বয়স খুবই কম ছিল। এখানে উনি বলতে আমি ওনার মানে ওর দাদুর কথা বলছি আর কি, খুবই কম বয়স ছিল আর কি, ঠিক আছে। তো উনি আর কি সবার মানে ওখানকার যতজন ছিল আর কি, মানে ওই গ্রামের যে কজন মানুষ ছিলেন আর কি, তাদের মধ্যে প্রধান উনি ছিলেন, মানে উনি প্রধান ছিলেন সেখানকার। গ্রামের থাকে না যে তোমার সেই একজনকে প্রধান মানা হয় আর কি, যেমন মোড়ল টাইপের আর কি বলতে পারো, সেরকম যেমন ছিল, তো সেরকম ছিলেন উনি, ঠিক আছে। তো ব্যাপারটা কি হয়, ওনার বাড়ির ঠিক পাশেই একটা বাড়ি ছিল। তো ওখানেতে একজন মানুষ ছিলেন আর কি, পুরুষ ছিলেন। তো ওই মানুষটি বিবাহ আগে হয়ে গেছিল, মানে বিয়ে উনি আগে করে নিয়েছিলেন, ঠিক আছে। ওনার একটা স্ত্রী আগে থেকে ছিল, কিন্তু তারপরেও উনি একটা বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক থেকে উনি ওই মহিলাটিকেও বিয়ে করেন। আচ্ছা, ঠিক আছে। এবার আমি তোমাকে যেমন বললাম যে মানে ওর দাদুর সময়কার, ও দাদু যখন জোয়ান ছিলেন সেই বয়সের ঘটনা আমি তোমায় বলছি। তার মানে সেই মুভমেন্টে, মানে সেই মুহূর্তে ব্যাপারটা অতটা মানে ওপেনলি ছিল না, যেমন মানে এখনো সেরকম ভাবে, মানে এখন যতটা আমরা মডার্ন হয়েছি সেই সময় তো ব্যাপারটা অতটা মানে খোলামেলা ছিল না। ঠিক আছে। তো এবার সেই সময় ব্যাপারটা কি হয়, গ্রাম, আমি তোমাকে বললাম গ্রামের দিকে তখন তো আরো অজ গ্রাম বলতে পারো, ঠিক আছে। এবার সেই সময় চারপাশে এই ঘটনাটা জানাজানি হয়ে যাওয়াতে মানে বিশাল হুলস্থুল কাণ্ড পড়ে যায় আর কি ওখানে। মানে যেহেতু ওই পাশের বাড়ির যিনি লোক ছিলেন তিনি দ্বিতীয়বার বিয়ে করেন, তো সেটা নিয়ে গ্রামে একটা মারাত্মক হইচই পড়ে যায়। হ্যাঁ, এবার যেহেতু উনি মানে ওনার বাড়ির পাশে ছিল, ঠিক আছে, এবার উনিও জানতে পেরে যান ব্যাপারটা, ঠিক আছে। এবার তখন কি করে, ওখানকার গ্রামের লোকজন তখন খুব হইচই করতে শুরু করে, এবং সেই বিচারের জন্য, যেহেতু আমি তোমাকে প্রথমেই বললাম যে উনি প্রধান ছিলেন আর কি ওখানকার, তো ওনাকেও সবাই মানে যেহেতু সিনিয়রকে সবাই মানেন আর কি, তো ওনার কাছে বিচারের জন্য ওই মহিলাটিকে আর ওই মানুষটিকে মানে পুরুষটিকে আর কি নিয়ে আসা হয় আর কি, ওই ব্যক্তিটিকে নিয়ে আসা হয় ওনার কাছে। তো উনি এসে যখন দেখেন যে এই ব্যাপারটা তো আইন বিরোধী, এটা তো হতে পারে না, কারণ একটা স্ত্রী ওনার আছে, তার বিবাহ বহির্ভূত সম্পর্কে গিয়ে উনি আর একজনকে বিয়ে করেছেন, তো এটা তো মানে আইন বিরোধী হয়ে গেল ব্যাপারটা আর কি। তো উনি তখন বলেন যে ওনাদের তো মানে তুমি জানো যে এটা মানে ওনাদের কাস্টের মধ্যে আছে যে 3 তালাক দিয়ে বা এইরকম একটা ব্যাপার আছে। তুমি কাস্টের কথা বললে আমি একটা ব্যাপারে জানতে চাই, আমি ভুল হলেও হতে পারি, যে ইসলাম ধর্মে যারা ইসলাম ধর্মাবলম্বী হন তারা তো 3টে বিয়ে করতে পারেন খুব সম্ভবত, আমি যতদূর জানি। হ্যাঁ, এটা আমিও জানি, কিন্তু বাট মানে ও যে ঘটনাটা আমাকে বললো, মানে আমি তোমাকে এটাই আর কি শেয়ার করছি আর কি। মানে আমার সেই সময় হয়তো ব্যাপারটা অতটা প্রচলিত ছিল না। এক্স্যাক্টলি আমি এই জন্যই প্রথমে তোমাকে এটা বললাম, কারণ ওর মুখ থেকে আমি এটাই শুনেছি,
ঠিক আছে, যে তখন আর কি অজ পাড়াগাঁয়ের ব্যাপার, তো মানে তখন আমাদের যতটা আমরা মডার্ন এখন হয়েছি তখন তো অতটা মডার্ন আমরা ছিলাম না, মানে তখন ওই অজ গ্রামের ব্যাপার আর কি। মানে এটাও ঠিক, মানে এই যে ইসলাম ধর্মের যে 3টে বিয়ের কথা বলা রয়েছে, সেখানে তোমার প্রথম স্ত্রী নরমালি ঠিক আছে, কিন্তু তার পরের যে 2টো স্ত্রী হবে তুমি এমন কারো দায়িত্ব গ্রহণ করতে পারো যারা আশ্রয়হীন বা যাদের দেখার কেউ নেই বা যারা বিধবা, এটাই আমি যতদূর জানি। হ্যাঁ, আমিও খুব একটা, সত্যি কথা বলতে অরিত্র, এই ব্যাপারটাতে না, মানে এই কাস্টের যে ব্যাপারটা তুমি বললে, এই ব্যাপারটাতে আমি অতটা মানে কি বলবো সচ্ছল ব্যাপারটা নয় আর কি, মানে আমি জানি না আর কি এটা ব্যাপারটা। তো যাই হোক, যেটুকু আর কি বলেছিল, তো ওই মহিলাটিকে এবং ওই ব্যক্তিটিকে ওখানে নিয়ে আসা হয়, ঠিক আছে। এবং তখন মানে ওর যে দাদু উনি বলেন যে তোমাকে ওনাকে তালাক দিতে হবে, যে বউটাকে তিনি বিয়ে করেছেন, মানে ওনার বিবাহিত স্ত্রী আর কি, নতুন যাকে বিয়ে করেছেন তাকে তালাক দিতে হবে। তো তারপরে সেখানকার গ্রামের সব লোকেরা এক জায়গায় হয়ে ওই মহিলাটিকে তালাক দিয়ে দেন উনি, তারপরে গ্রাম থেকে মেরে বার করে দেওয়া হয়, ঠিক আছে, ওই মহিলাটিকে, মানে যাকে বিয়ে করেছিলেন আর কি, বিবাহ বহির্ভূত সম্পর্ক দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওই যে মানে ওর দাদুর যে পাশের বাড়িতে যে প্রতিবেশী যে ব্যক্তিটা ছিলেন যিনি আর কি বিয়ে করেছিলেন, তাকে প্রচন্ড অত্যাচার করা হয়, মানে মোষের গাড়ির সাথে বেঁধে তাকে মারধর করা হয়, মাথা ন্যাড়া করে দেওয়া হয়, ইভেন আর কি মাথাতে ঘোল ঢেলে দেওয়া হয়, মানে চুল কামিয়ে দেওয়া হয়, গোবদাড়ি কামিয়ে দেওয়া হয়, এইসব করা হয়। মানে একদম, মানে তুমি বলতে পারো যে মানে অমানসিক, মানে পাশবিক অত্যাচার, অমানবিকতা একদম এটা করা হয়, এবং তাকে মারধরও করা হয় প্রচন্ড পরিমাণে। সব থেকে বড় যে ব্যাপারটা ছিল এখানে অরিত্র, সেটা হচ্ছে যে মানে উনি তো বিচার করেছিলেন, মানে ওর দাদুর কথা বলছি আমি, উনি তো বিচার করেছিলেন ওই দুজনকার। সব থেকে বড় কথা হচ্ছে বিচার করে দেওয়ার পরে উনি তো চলে যান ওখান থেকে, এবং গ্রামের লোকেরা যে এত একটা পাশবিক অত্যাচার করেছিল এদের ওপরে, সেটা কিন্তু উনি জানতেন না। আচ্ছা, ঠিক আছে, উনি খালি এইটুকু বলেছিলেন, মানে এখানে উনি বলতে আমি ওর দাদুর কথা বলছি, হ্যাঁ, মানে এখানে উনি এটাই বলেছিলেন যে তুমি ওনাকে তালাক দিয়ে দাও। তো উনি সেটাকে তালাক দিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরে কি ঘটনা তাদের সাথে ঘটেছে সেটা কিন্তু উনি একবারও জানতেন না। মানে এই অত্যাচার যে করা হয়েছিল তার ব্যাপারে ওনার কোনো ধারণা ছিল না। ইভেন আমি তোমাকে আরেকটা কথাও এখানে বলি, যে মানুষটিকে, মানে যে ব্যক্তিটাকে এগুলো করা হয়েছিল, সেই ব্যক্তিতে কিন্তু মারধর করার পর মারাও গেছিল, ঠিক আছে। তো সেখানকার গ্রামের লোকেরা ওর দাদুকে সেই কথাটা পর্যন্ত জানায়নি। আচ্ছা, ঠিক আছে। তো এরপর থেকেই আসল ঘটনা শুরু হয়। তো যাই হোক, এই ঘটনাগুলো হয়ে যাওয়ার পর সবকিছু নর্মাল হয়ে যায়, অনেকদিন বেশ কেটে যায়। হঠাৎ করে একদিন দেখছে যে ওর দাদুর না শরীর ডিটোরিয়েট করছে, মানে খারাপ হতে থাকে আর কি শরীরটা। তো প্রথমে ওরা যেমন আমরা নর্মালি ভাবি যে জ্বর আসছে আবার ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, নর্মাল শরীর খারাপে আমাদেরও হয়, যেমন সিজনাল চেঞ্জ হয় বা কিছু হয়, সে তো আমাদের এখনো নর্মালি, মানে যখন সিজন চেঞ্জ হয় তখন হতেই পারে, তো এরকম তো হতেই পারে। তো ওরা ওটাকে নিয়ে অতটা ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি আর কি, ঠিক আছে। তো এবার যত দিন যাচ্ছে, মানে ধরো যে তুমি জ্বরেতে মনে করো 1 সপ্তাহ ভুগতে পারো, কিন্তু 1 সপ্তাহ ভুগে নেওয়ার পরে তারপরেও যদি তোমার শরীর খারাপ থাকে, তার মানে কিছু একটা প্রবলেম আছে। এবার দেখা যাচ্ছে যে উনি খাওয়া দাওয়াও করছেন না কিছু, মানে শীর্ণকায় চেহারা হয়ে যাচ্ছে, কিছুই খাচ্ছেন না, যা খাচ্ছেন তাই বমি করে ফেলছেন, শরীর পুরো শুকিয়ে যাচ্ছে ওনার। তারপরে একবারে শয্যাশায়ী হয়ে গেলেন শেষ অবধি, মানে উনি একদম শয্যাশায়ী হয়ে গেছিলেন শেষ অবধি, ঠিক আছে। ওনার উঠে বসার ক্ষমতাটা উনি নাকি হারিয়ে ফেলেছিলেন, এইরকমও হয়েছিল আর কি ওনার সাথে। তো আবার সব থেকে যেটা মানে অদ্ভুত ব্যাপার, যেটা আমাকে মানে সত্যি মানে শিহরণ জাগিয়ে দিয়েছিল জিনিসটাতে,
মানে শোনার পর যে নর্মালি মানুষের শরীর খারাপ হলে কি হয়, খেতে ইচ্ছে করছে না, দুর্বল হয়ে পড়ছে, ঠিক আছে এই অবধি তো ঠিক ছিল, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার যেটা হয়েছিল সেটা হচ্ছে সকাল আর সন্ধ্যের দিকে শরীরের মধ্যে না জ্বালা পোড়া হতে থাকে, মানে মনে হচ্ছে না শরীরটা পুরো জ্বলে যাচ্ছে, এইরকম হতে থাকে। সকাল আর সন্ধ্যেতে শরীর জ্বলতো, শরীর জ্বলছে, এটা তো স্বাভাবিকভাবে সম্ভব নয় হওয়া। শরীর খারাপ হলে তো আমাদের হতে পারে, শরীর খারাপ, জ্বর সর্দি কাশি হতে পারে, শরীরে মানে অনেক কিছু প্রবলেম হতে পারে, খাওয়া দাওয়া না করতে পারে মানুষ, সে ঠিক আছে, দুর্বল হয়ে যেতে পারে, এগুলো আমরা নর্মালি শুনে থাকি। কিন্তু সকাল আর সন্ধ্যেবেলা পার্টিকুলারলি এখানেও কিন্তু কারণ আছে, আমি তোমাকে কারণে বলছি কথাটা, সেটাও আমি রিভিল করবো পরে। কিন্তু সকাল আর সন্ধ্যেবেলা শরীরে জ্বালা পোড়া হচ্ছে, মানে পুরো শরীরে মনে হচ্ছে না কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এইরকম জ্বালা পোড়া হচ্ছে, ঠিক আছে। তো উনি খুবই উৎসুক হয়ে পড়েন, মানে উৎসুক মানে এখানে সবাই এটা জানার জন্য খুব উৎসুক হয়ে পড়েছিল যে ওনার কি হয়েছে, এমন এরম তো হওয়ার কথা নয়, যে সাধারণ শরীর খারাপ হতে পারে কিন্তু এরম জ্বালা পোড়া কেন করছে, আর উনি ছটপট করতে থাকেন, স্বাভাবিক ব্যাপার, এরম তো নর্মালি হয় না, সেই কারণের জন্য এবার সবাই একটুখানি মানে খুবই মানে বিচলিত হয়ে পড়ে। এবং তারপরে কি করেন, তারপরে সবাই বলেন যে না, এখানে একটা ভালো একটা ডাক্তার বা কোনো কবিরাজ আর কি, সেই সময়কার মানে ওনারা তো কবিরাজ আর কি বলতেন, তো কবিরাজকে বা ডাক্তারকে আর কি ডেকে নিয়ে আসা হয়, ঠিক আছে। তো উনি এসে ওনাকে চেক আপ করেন, সেই সময়কারই কথা আর কি। তো উনি যেভাবে আর কি ট্রিটমেন্ট করেছেন আর কি, কবিরাজ আর কি যেভাবে ট্রিটমেন্ট করেছেন, কিন্তু উনি যখন এসে ওনার পুরো চেক আপটা করেন আর কি বডির, তো তখন উনি বলেন যে আমি তো কোনো কিছু প্রবলেম এখানে দেখছি না শরীরে। তো সেটাতে মানে ওনার বাড়ির লোকজন আরো ভেঙেও পড়েন বলতে পারো, আবার একটুখানি বিচলিত হয়ে পড়েন যে এত কিছু হচ্ছে, উনি খাওয়া দাওয়া করছেন না, আর এদিকে এসে ডাক্তার বলছেন ওনাদেরকে যে ওনার কিছুই হয়নি, ঠিক আছে। তো তারপরে কি হয়, এরম ভাবে কিছুদিন চলতে থাকে, মানে উনি এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকেন কিছুদিন বাড়িতেই, বিছানায় শয্যাশায়ী হয়ে। তো তারপরে ওনার যে মানে মেজো ভাই ছিলেন, মানে হচ্ছে ওর দাদুর যে মেজো ভাই ছিলেন আর কি, তো তিনি বলেন যে এত তো ডাক্তার দেখানো হলো, এত পরীক্ষা নিরীক্ষা করা হলো, তো কোনো কিছুই তো ফল পেলাম না আমরা, তাহলে একটা কাজ করি, তাহলে একটা মানে ওনাদের ভাষাতে মানে বলছেন আর কি হুজুর আর কি, মানে আমরা যেটাকে ওঝা বলি আর কি, ঠিক আছে। তো সে তাকে একটু দেখানো হয় আর কি, মানে তাকে ডেকে আনা হয়, ঠিক আছে, যে অনেক খোঁজ খবর করেন আর কি ওনারা, তারপরে আর কি ওনারা একটা হুজুরকে বা ওঝাকে আর কি আমাদের ভাষাতে ডেকে নিয়ে আসা হয়। তো ওনার বৈশিষ্ট্য ছিল এটাই যে মানে ওঝা বা তোমার হুজুরের মানে বাকি যারা দর্শকরা আছেন তারা তো জানেন না, আমি সেই জন্যই বলে দিচ্ছি আর কি এটা। তো জাদু বা ব্ল্যাক ম্যাজিক কাটায় বা জিন, তারপরে পরীর আছড় ছাড়ানো বা এইসব ব্যাপারগুলো যেগুলো থাকে না, তো ওনারা ওইসব কাজই করেন আর কি, ঠিক আছে। তো 2-3টে গ্রাম খোঁজার পরে একজনকে ওখানকার ভালো হুজুরকে পায় ওনারা, তো ওনাকে ডেকে নিয়ে আসা হয়। তো উনি আসেন এবং মানে ওর দাদুকে আর কি দেখেন ভালো করে, হাত, তারপরে চোখ, মাথায় হাত দিয়ে দেখেন। তারপরে আর কি দেখার পরে উনি খালি এটাই বলেন যে আমি একজনকে পাঠাবো, সে যা করার করবে, আমি কিছু করতে পারবো না বলে। আচ্ছা, মানে যিনি হুজুর এসেছিলেন তিনি নিজে কিছু করেননি? আর না, নিজে কিছু করেননি, উনি এসে খালি এই কথাটাই বললেন, আমি তোমাকে যেমন বললাম আর কি, যে দেখলেন উনি দেখার পর সবাইকে একটাই ঘুরে উঠে একটাই কথা বললেন যে আমি কিছু করব না, আমি একজনকে পাঠাবো, সেই সব কিছু করবে, এখানে আমি কিছু করতে পারবো না। তো এই কথাটা শুনে সবাই একটুখানি অবাক হয়ে যায়, যে এলো, দেখলো, কিছু বললো না, কিছু বুঝলো না, কিছু না, আমাদেরকে শুধু এই কথাটা বললো, দিয়ে চলে গেল। এটা তো এ তো মনে হচ্ছে আমাদের ঠিকঠাক লোক নয়, আমরা কোনো ভণ্ড কাউকে ধরে নিয়ে এসেছি, ঠিক আছে। তো ওনাদের এটা মনে হয়েছিল। তো তখন মানে মানে আমার যে বন্ধুটা আছে ওর মা আর কি, মানে কাকিমা আর কি, খুবই ছোট, ঠিক আছে, মানে ওর দাদুর যখন জোয়ান বয়স তখন তো মানে খুবই ছোটই হবেন আর কি।
তো যাই হোক ও এটাই বললো যে যাই হোক, তো আমি যেমন তোমাকে প্রথমে বললাম যে এর আর কি মানে আমার বন্ধুটার আর কি 5 মামা ছিল, ঠিক আছে, মানে আছে না এখনো 5 মামা। তো এরম ভাবে আর কি ওনার দিনটা এরকম কাটছিল, মানে ওর দাদুর কথা বলছি, এরকম কাটছিল। তো যেতে যেতে এরকম দিন যেতে যেতে হঠাৎ একদিন মানে আমার বন্ধুটার আর কি সেজো মামা যিনি, ঠিক আছে, মানে সেজো মামা যিনি আর কি থাকেন আর কি মানে সম্পর্কের মধ্যে আর কি বলছি, তো উনি কি করেন, উনি একদিন দুপুরবেলা বন্ধুদের সাথে খেলতে যান একটা জায়গায়, মানে এটা আমি ওর সেজো মামার কথা বলছি, কিন্তু আমার বন্ধুর সেজো মামার কথা বলছি, ঠিক আছে। তো খেলতে যান, এবার খেলতে খেলতে একটা সেখানে যে মাঠটায় আর কি খেলতে গেছিলেন সেখানে একটা বড় লিচু গাছ ছিল, ঠিক আছে, বিশাল একটা লিচু গাছ ছিল, এবং সেখানে খেলতে খেলতে উনি একটা খেলার ছলের মধ্যেই একটা ডালকে ছিঁড়ে ফেলেন লিচু গাছের, এবং সঙ্গে সঙ্গে সেটাতে কি হয়, উনি অজ্ঞান হয়ে পড়ে যান ওই লিচু গাছের ডালটা ছিঁড়ে ফেলার পরে, ঠিক আছে। এবার ডালটা ছিঁড়ে ফেলার পরে উনি অজ্ঞান হয়ে পড়েন, এবং তখনই এবং তার সাথে যারা যারা খেলছিল আর কি, তার মানে ওর মামার আর কি বন্ধুরা যারা ছিল আর কি, তারাও খুব একটুখানি বিচলিত হয়ে পড়ে ব্যাপারটাতে, যে হঠাৎ করে খেলতে খেলতে অজ্ঞান কি করে হয়ে গেল, এরকম তো নর্মালি হয় না। এবার খেলতে প্রত্যেক দিনই যায় খেলতে, এবার হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তো এবার ওইখানে চারপাশের আরো কিছু বড় লোকজন ছিলেন আর কি ওইখানেতে, যারা মাঠে ঘাটে ছিলেন। তো ওনারা আবার ওর মামাকে, মানে সেজো মামার কথা বলছি, ওর মামাকে বাড়িতে তুলে নিয়ে আসে, বাড়িতে নিয়ে এসে দিয়ে যায়। আর বাড়িতে এবার যখন ওকে নিয়ে আসে, এবার স্বাভাবিক ব্যাপার, একজন বাড়িতে অসুস্থ আছেন, তার মধ্যে আবার একটা বাচ্চা ছেলে দেখছে যে 6-7 বছরের ছেলে, সে বাড়িতে অজ্ঞান হয়ে ফিরলো। এবার বাড়ির বাকিরা দিয়ে গেছে, এবার সবাই স্বাভাবিক একটুখানি ভেঙেও পড়েছে ব্যাপারটাতে, যে হঠাৎ করে কি হলো, কান্নার রোল পড়ে গেছে এরকম বাড়িতে। যাই হোক, বাড়িতে আনার পর ওকে একটু সেবা শুশ্রূষা করার পর বিকেল বেলার দিকে ওর সেজো মামার জ্ঞান ফেরে, ঠিক আছে। তো জ্ঞান ফিরতেই উনি এদিক ওদিকে তাকান, এবার তাকিয়ে তখন বলেন যে আমি এখানে কি করে এলাম, এইসব বিভিন্ন প্রশ্ন করতে থাকে, যে আমি তো মাঠে খেলতে গেছিলাম বন্ধুদের সাথে, আমি বুঝতে পারছি না আমার কি হয়েছিল। ওকে যখন জিজ্ঞাসা করা হয় মানে তখন আর কি ওরকম হঠাৎ এরকম বলতে থাকে আর কি আর কি হলো বা কিছু। হঠাৎ করে সন্ধেবেলার দিক থেকে ওর আচরণের মধ্যে একটা পরিবর্তন আসে। সেজো মামার? ওর সেজো মামার। আচ্ছা। তখন ওর সেজো মামার বয়স হচ্ছে তাও তোমার ধরো 6-7 বছর এরকম হবে, ঠিক আছে, কমই বয়স, কারণ ওর মাও যখন ছোট তখন তোর মামারা ছোটই হবে। তো যাই হোক, এবার সন্ধেবেলা থেকে দেখছে যে ওর মামা কোনো কথাবার্তা বলছে না, চুপচাপ গোজ হয়ে বসে আছে, শুধুমাত্র বিছানার দিকে তাকিয়ে, কারুর সাথে কোনো কথা নেই বা কিছু নেই। তার আগে কিন্তু যখন জ্ঞান ফিরেছে তখন কিন্তু কথা বলছিল, এইসব বলেছে আমি এলাম কি করে, এইসব বলেছে, যেমন বললাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর থেকে সন্ধেবেলা যখন সবাই মিলে যখন ওটা দেখার পর ওখানে যখন গেছে, মানে ঘরেতে যখন গেছে, দিয়ে যখন তাকে বারবার ডেকেছে বা গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করেছে, তখন দেখছে যে সবাইকে ওর সেজো মামা শুদ্ধ ভাষাতে সেলাম করছে। মানে থাকে না, মানে ওদের কাস্টের মধ্যে যেমন থাকে সালাম দেওয়া বা এরকম যে ব্যাপারটা থাকে, তো শুদ্ধ ভাষাতে সবাইকে সালাম জানাচ্ছে উনি, আর শুদ্ধভাবে কথা বলছে। যে আমি বললাম না যে কথা বলছিলেন না উনি, হঠাৎ করে উনি কথা বলতে শুরু করেন আর সবাইকে সালাম জানাতে থাকেন এবং শুদ্ধ ভাষায় ডাকতে থাকেন তাদেরকে, সালাম বলে এরকম ভাবে বলতে থাকেন। তো এইটা দেখে সবাই তো অবাক হয়ে যায়, সবাইকার মুখের দিকে তাকাতে থাকে যে ওর মধ্যে এত এইরকম ধরনের কথাবার্তা বা পরিবর্তন, এটা তো আগে ছিল না, হঠাৎ আজকে কি হলো। তখন মানে ওর সেজো মামা নিজের মুখে বলে ওঠেন কথাটা, যে আমাকে পাঠানো হয়েছে। ঠিক আছে, মানে এটাই ব্যাপার, যে তখন উনি বলেন যে আমাকে পাঠানো হয়েছে। তো তখন তার মধ্যে মানে যারা দাঁড়িয়েছিলেন ওখানে, তখন আর কি ওর দিদা সেই কথাটা বুঝতে পারেন। মানে দিদা বলতে আমার বন্ধুর যে দিদা, আচ্ছা, কাকিমার আর কি মা, উনি আর কি কথাটা বুঝতে পারেন।
তখন উনি মনে করে দেখেন যে ওঝাটা এসেছিলেন, মানে যে হুজুরটি এসেছিলেন, মনে পড়ছে একটু আগে আমি একটা কথা বললাম যে উনি বলেছিলেন আমি কিছু করতে পারবো না, আমি একজনকে পাঠাবো। হ্যাঁ, তো ইনি ছিলেন তিনি, মানে উনি একটা ভালো জিনকে পাঠিয়েছেন এনার শরীরের মধ্যে দিয়ে। আচ্ছা, সেজন্য আমার শরীরের মধ্যে দিয়ে পাঠিয়েছেন ওনার দাদুকে ঠিক করতে। মানে ওনার দাদু বলতে আমি আমার বন্ধুর দাদুর কথা বলছি। দাদুকে ঠিক করার জন্য ওই ভালো জিনটিকে ওই হুজুর পাঠিয়েছেন ওর সেজো মামার মধ্যে দিয়ে। মানে তুমি বলতে পারো এটা সেজো মামা পজেসড ছিলেন। মানে সেদিনকে যে বললাম যেটা আমি, যে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, মানে ওনাকে পজেস করে নিয়েছেন ওই ভালো জিনটি। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল, উনি তখন বাড়িতে চলে এলেন, মানে ওনার শরীরে, মানে ওর সেজো মামার শরীরেতে উনি চলে এলেন। এবং তারপরে আর কি, মানে যখন উনি এলেন তারপর এইটা বলেন, মানে ওই ভালো জিনটি আর কি ওনার মামার মধ্যে দিয়ে আর কি বলছেন, আমি তোমাকে বলছি ঘটনাটা। মানে বলেন যে দাদুর ওপরে আর কি বান মারা হয়েছে। উনি যে শুকিয়ে যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন না, ওটার কারণ হচ্ছে বান মারা হয়েছে ওর দাদুর ওপরে, যেটাকে শুকনো বান বলে। ঠিক আছে। তো তারপরে উনি এটাও বলেন, মানে ভালো জিনটি আর কি এই কথাটাও বলেন যে বাড়ির, মানে ওদের যে বাড়ি আছে, মানে ওর দাদুর যে বাড়ি, সেই বাড়ির পশ্চিম দিকে একটা কাঁঠাল গাছ আছে, আর ওই গাছেতে একটা তাবিজও বাঁধা আছে। ধীরে ধীরে ওই গাছটা মরবে আর উনিও মারা যাবেন। ঠিক আছে। এই কথাটা যখন ওরা শোনে তখন ওরা একটু অবাক হয়ে যায়। ঠিক আছে। কারণ হচ্ছে পশ্চিম দিকে ওদের সত্যি করেই একটা কাঁঠাল গাছ আছে বাড়ির। যখন সবাই মিলে ওই গাছটার দিকে যায় ওনারা, মানে যান আর কি ওনারা, তখন ওখানে গিয়ে দেখেন যে সত্যি করেই ওই কাঁঠাল গাছেতে একটা তাবিজ বাঁধা আছে। ঠিক আছে। আর সেই আমি প্রথমে তোমাকে বললাম না, সকাল আর সন্ধ্যেবেলাতে একটা এই দুটো সময়ে স্পেসিফিক্যালি ওই ওর দাদুর গায়েতে খুব জ্বালা পোড়া হতো। বললাম যে ঘটনা। ঠিক আছে। সেটারও কারণটা উনি বলেন। সেই কারণটা হলো উনুনের মধ্যে ওনার চুল দিয়ে কালো জাদু করা হয়েছে। মানে উনুনের মধ্যে মারাত্মক ব্যাপার। দাদুর চুল দিয়ে সেখানে কালো জাদু করা হয়েছে। সেই কারণের জন্য যখন সকালে আর সন্ধ্যেবেলাতে উনুন জ্বালানো হতো তখন ওর দাদুর গায়ে জ্বালা পোড়া হতো, কারণ উনুনটা তখন জ্বলতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওর দাদুর যেহেতু বডি পার্টসে যে কোনো জিনিস নিয়ে আমরা বেসিক্যালি জেনে থাকি যে কালো জাদুটা করা হয়, তো সেই হিসাবে সকাল আর সন্ধ্যেবেলা ওনার গায়ে জ্বালা পোড়া হতো। সেই জন্যই আমি তোমাকে বললাম যে স্পেসিফিক্যালি সকাল আর সন্ধ্যেবেলা কথাটা বারবার মনে রাখার জন্য। ঠিক আছে। তো যাই হোক, সেখানে আবার সেই উনুনটিকেও খুঁজে বার করা হয়। ঠিক আছে। এবং উনুনের ওখানে দেখা যায় যে একটা তাবিজ বাঁধা আছে। ঠিক আছে। আর তাবিজের মধ্যে কিছু ভাষায় লেখা আছে, সেই ভাষাটা ওনারা বুঝতে পারেনি। ঠিক আছে। কিন্তু লেখা ছিল কিছু একটা। যখন তাবিজটাকে ভাঙে, মানে যে তাবিজটাকে আর কি উনুনের ওখান থেকে পাওয়া গেছিল, ওই তাবিজটাকে যখন ভাঙেন ওনারা, তখন ওর ভেতর থেকে চুল পাওয়া যায়। ঠিক আছে। মানে ওর দাদুরই আর কি চুল ওই তাবিজটার মধ্যে ভরা ছিল ভেতরে। এইসব বলার পর ওই ভালো জিনটি আর কি, মানে মানে ওর মামার মধ্যে থেকেই আর কি, সেজো মামার মধ্যে থেকেই আর কি বলেন যে আমি এই জাদুটার প্রভাবটা কাটিয়ে দিয়েছি, আর ওনার কোনো অসুবিধা নেই, উনি এবার সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে। মানে ওর দাদু আর কি সুস্থ হয়ে যাবেন, উনি কাটিয়ে দিয়েছেন এই জাদুর প্রভাবটা, কালো জাদুর প্রভাবটা। তো এত কিছু জানার পর সবাই তো স্বাভাবিকভাবেই খুবই অবাক হয়ে যায় যে এত কিছু হয়ে গেল, আমরা কিছুই জানতে পারলাম না। আমরা শুধুমাত্র ডাক্তার বদ্যি এইসব করতে গিয়ে একটা মানুষ প্রায় মৃত্যু মুখেই চলে গেছিল, কিন্তু আমরা এখন এইসব কথা জানতে পারছি।
তো যাই হোক, তখন একজন এনাদের মধ্যেই বলতে থাকেন আর কি যে ওনার ওপর যে কালো জাদুটা করা হয়েছে এটা তো বাড়ির কেউ করেননি, তাহলে কে করেছে? আমরা তো সবাই ওনার কাছেই ছিলাম, তাহলে কে করেছে সেটা বলতে বলে ভালো জিনটিকে আর কি। তখন ওই জিনটি, মানে ভালো জিনটির কথা বলছি আমি, উনি নাকি পাশের বাড়িতে যে প্রতিবেশী ছিলেন তার বাড়ির ওখান থেকে কাঁসার থালা, লুঙ্গি, চিরুনি এই সবগুলো ওনার বাড়ি থেকে ফেলে দেখান, মানে হচ্ছে বাইরে ফেলে দেন প্রতিবেশীর বাড়ি থেকে। বুঝতে পেরেছ? মানে যে জিনটা ছিল, হ্যাঁ, সে এই বাড়ি থেকে ওই বাড়ির জিনিসপত্র ফেলে দেখিয়ে দেয়। মানে এই বাড়িতে ওনাদেরকে তো উনি বলছেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে পাশের বাড়ির, মানে বেসিক্যালি মেন কথা হলো পাশের বাড়ির যে প্রতিবেশী লোকটাকে মারা হয়েছিল, মানে আমি যার কথা প্রথমে বললাম, যাকে বিচার করেছিলেন ওর দাদু, ঠিক আছে, এবার উনি তো সেসব কিছু জানতেন না, কিন্তু ওনার যে বোন ছিল, মানে যে লোকটাকে আর কি পিটিয়ে মেরে ফেলা হয়েছিল আর কি, মানে এক্সট্রা ম্যারিটাল ব্যাপারটার জন্য আর কি, যেটাকে মেরে ফেলা হয়েছিল, তার একজন বোন ছিল, ঠিক আছে, উনি কালো জাদুটা করেছিলেন ওর দাদুর ওপরে, আর বানটা উনি মেরেছিলেন ব্ল্যাক ম্যাজিক করে। আচ্ছা, বুঝতে পেরেছ? তো এইটা ছিল হচ্ছে ওনার জোয়ান বয়সে যে ঘটনাটা ঘটেছিল সেইটার ব্যাপার। তো তারপরে কি হয়, যখন ওরা জানতে পেরে যায় তখন গ্রামের লোকজনকে তারা বলে, মানে ওর দাদুর বাড়িতে আর কি যারা ছিলেন আর কি, ওনার সব ভাই এরা যারা ছিলেন আর কি, ওনারা খুব রেগে যান ব্যাপারটাতে, এবং তাকে গিয়ে পাশের বাড়িতে গিয়ে আর কি ওই মহিলাটিকে খুব অকথ্য ভাষায় কথাবার্তা বলেন, তারপরে গ্রামের লোকজনকে বলেন। তো গ্রামের লোকজন ধরে নিয়ে আসে ওই মহিলাটিকে এনাদের কাছে। তো উনি এসে ক্ষমা চান, মানে দাদুর কাছে আর কি, আর বাড়ির লোকদের কাছে। তো উনি ক্ষমা চান এসে। তো তারপরে দাদু বেশ ঠিকই হয়ে গেছিল আর কি, তারপর থেকে উনি সুস্থ হয়ে গেছিলেন। তো এবার ধরো আমি তোমাকে যেমন বললাম যে 2022 সালেতে আমি ওখানে গেছিলাম ওর বাড়িতে আর কি, তো বাংলাদেশে আর কি, যখন আমি এটা শুনছিলাম। তো তার মাঝখানে যে সময়কালটা ছিল সেটা উনি ভালোভাবেই ছিলেন। আমি যেমন তোমাকে বলেছিলাম যে প্রথম দিকে ও আমাকে বলেছিল যে দাদু এমনি ঠিকই ছিলেন, হঠাৎ করে দাদু শরীর খারাপ হয়। এটা আমি তোমাকে বলছি 2020 সালের কথা, যখন আমি তারপর থেকে আর তোমাকে বললাম না যে আমি আর ফোনে আর কি ওনার ব্যাপারে আর জিজ্ঞাসা করিনি আমার বন্ধুকে। 2022 সালে গিয়ে আমি শুনলাম যে উনি আর নেই। তো এটা আমি তোমাকে যে এখন যে ঘটনাটা বলবো আর কি, মানে এবার যেটা বলছি সেটা হচ্ছে 2020 সালের কথা, যখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও আমাকে বলেছিল যে উনি এখন শরীর ওনার খুব অসুস্থ আর কি। তো যাই হোক, তখন ওনার বয়স আর কি ছিল হচ্ছে 2020 সালের কথা বলছি আমি, 98, মানে ওনার বয়স ছিল হচ্ছে 98 সেই সময়, 2020 সালের কথা বলছি আমি, প্রথম দিককার, ঠিক আছে। তো ও যেটা আমাকে বলে আর কি, তো যখন 2020 সালের প্রথম দিকটায় আর কি, বলে যে উনি বেশ ভালোই ছিলেন, মানে 98 মানে হচ্ছে বার্ধক্যজনিত কারণে তো একটু সমস্যা হয় শরীরের মধ্যে আর কি, সেটা তো সবাই নর্মালি জানে যে একটু সমস্যা হয় অনেক কিছুরই। তো নর্মালি সেরকমই আর কি চলছিল আর কি, শেষ বয়সে যেমন হয় আর কি এরকম। কিন্তু আবার যেরকম জোয়ান বয়সে যেরকম যে জিনিসটা হয়েছিল, এবার দেখো এখনকার দিনে মানে 2020 সালের দিকে তো মানে আমার যে বন্ধু সে তো আর প্রথম দিকে ওর দাদুকে দেখতে পায়নি সেই সময়, কিন্তু এখনকার সময় যখন উনি এতটাই খুব মানে কি বলবো খারাপভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তখন ও দেখেছে, এবং ওর চোখে দেখা যে জিনিসটা সেটাও আমাকে ব্যাখ্যা করছে। এটা তো ও শুনেছিল হচ্ছে ওর আগেকার যে মানে দাদুর ভাইরা আছেন, মানে ওর আর কি ওই বাড়ির দাদুদের কাছে আর কি, ঠিক আছে, তাদের কাছে আর কি, মায়ের কাকাদের কাছে আর কি, মানে কাকিমার কাকাদের কাছে আর কি শুনেছিলেন। তো এটা যেটা ও বলছে, যেটা ও আর কি দেখেছে আর কি 2020 সালে, মানে তো অনেকটাই বড় তো সেই সময়। তো ও বলছে যে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন আর কি, মানে ওর দাদু তখন একদম শয্যাশায়ী হয়ে গেছিলেন, সেই আগের মতো যেমন
এটা হয়েছে। কম্পেয়ারটাও তখনই করতে পেরেছে যখন আগের ঘটনাটা জেনেছে আর কি। তো উনি কিছু খেতে পারছিলেন না, ধরো মানে খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দিয়েছিলেন, তারপরে জল খাওয়া বা ফলের রস এইসব খেয়েই আর কি উনি দিন কাটাচ্ছিলেন, মানে কিছুই খেতে পারছিলেন না, মানে সলিড ফুড উনি কিছুই খেতে পারছিলেন না। তো বিভিন্ন এখনকার দিনে তো একটুখানি আমরা তো এখন মডার্ন সায়েন্সের দিকে এগিয়েছি, তো ডাক্তার দেখিয়ে ওনাকে বিভিন্ন রকম টেস্ট করানো হয়। ডাক্তার টেস্ট করে বলেন যে ওনার তো কোনো প্রবলেমই নেই। তো অনেক এজ ওনার হয়েছে, মানে এই সময়তে এসেও ওনার শরীরে সেরকম কোনো মেজর প্রবলেম ডক্টর দেখতে পায় না, ডক্টর দেখতে পাননি। তো ওনার আবার ওরকমই, আমি তোমাকে এটাই বলবো যে ও কম্পেয়ারটা তখন করতে পেরেছে যখন ও আগের ঘটনাটা জেনেছে, ঠিক আছে। তো যাই হোক, মানে ওনার বয়স হয়েছিল ঠিকই, কিন্তু ওনার শরীরে যখন কোনো রোগ নেই, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বা কোনো কোনো মানে প্রবলেম নেই বডিতে, তাহলে উনি হঠাৎ করে খেতে কেন পারবেন না? বার্ধক্যজনিত কারণে হতে পারে উনি হেঁটে চলে ঘুরতে পারবেন না, কিন্তু তা বলে খেতে পারবেন না এরম তো হয় না। আবার উনি শয্যাশায়ী হয়ে যায়, মোট কথা। যাই হোক, তো ওনাকে স্যালাইন দেওয়া হয়, রক্ত দেওয়া হয়। তো প্রথম দিকে রক্ত দেওয়া হলো, তারপরে আর কি ওনারা মানে ডাক্তার যারা ছিলেন আর কি, ওনারা দেখেন যে রক্ত নেই শরীরে, এরকম ব্যাপার নয়, রক্ত ওনার আছে, তাহলে রক্ত দিতে হবে না, স্যালাইন দিয়েই আর কি উনি ঠিকঠাকই থাকবেন। তো এরকম করতে করতে 2-3 মাস তার কেটে যায়, মানে এইভাবেই, মানে শয্যাশায়ী অবস্থাতেই উনি স্যালাইন দিয়েই ওনার 2-3 মাস এরকম কেটে যায়। আরো বেশি উনি অসুস্থ হয়ে পড়তে থাকেন। তারপর মানে একটা সময় তো ছিলেন যে স্যালাইন দিয়ে ওনাকে চালানো হচ্ছিল, তো তারপরে উনি স্যালাইনটাও টানতে পারছিলেন না, এরমও অবস্থা হয় ওনার। মানে যত দিন যাচ্ছে উনি আরো শরীর ওনার ভেঙে পড়ছে আর কি, ঠিক আছে। তো আমার বন্ধুর যে মামিরা ছিল আর কি, ওর মানে মামার যে ওয়াইফ আর কি, তারা 24 ঘন্টা ওনার পাশে থাকতেন। ইভেন কাকিমাও থাকতেন, মানে আমার বন্ধুর যে মা, উনিও গিয়ে থাকতেন, কারণ একই মেয়ে, ঠিক আছে, একজন মেয়ে আর 5 মামা, তোমাকে প্রথমেই বলেছিলাম। তো উনি গিয়ে আর কি সেবা শুশ্রূষা করতেন। আর মানে ওর যে দাদু, উনি খুবই ধার্মিক মানুষ ছিলেন, মানে হচ্ছে উনি মানে এত অসুস্থ থাকার পরেও আর কি উনি শুয়ে শুয়েই নামাজ পড়তেন ইশারাতে, ঠিক আছে। উনি এতটাই ধার্মিক মানুষ ছিলেন। তো হঠাৎ করে একদিন বলছে যে ওর মামি আর কি ঘরেতে, মানে ওর দাদু যে ঘরেতে শুয়েছিলেন আর কি, সেখানে মানে বসেছিলেন বা শুয়েছিলেন, এরকম কিছু একটা হবে। তো অত ডিটেলস আমি ওটা জিজ্ঞেস করিনি, মানে ও যেটুকু আর কি আমাকে বলল যে বাড়িতেই আর কি ওনাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল স্যালাইনের, ঠিক আছে, বাড়িতেই চলতো আর কি। তো হঠাৎ করে উনি রাত্রিবেলা উঠে পড়েন, মানে উঠে পড়েন বলতে ইন দ্য সেন্স মানে শুয়ে শুয়েই আর কি জেগে যান, ঘুমোতে ঘুমোতে, দিয়ে বলেন যে যা এখান থেকে যাবি, এরম ভাবে বলতে থাকেন, ঠিক আছে। ওপর দিকে তাকিয়ে বলতে থাকেন যা এখান থেকে যাবি, এইভাবে বলতে থাকেন হঠাৎ করে জোরে জোরে। বলেন যে কতবার করে নামাজ পড়ছি, বারবার এসে আমার এখানে দাঁড়াস, তাহলে তোদের সাথে আমার নামাজ হবে না, তোরা শয়তান আর আমি মানুষ, তোদের সাথে আমি নামাজ পড়তে পারবো না, আমি মানুষ, তোরা হচ্ছিস শয়তান, এরম বলতে থাকে নিজে নিজে। ওর দাদু বলছে? হ্যাঁ, নিজে নিজেই বলতে থাকেন, মানে কেউ কোথাও নেই। যখন ওর মামি ঘটনাটা দেখেছে, আমি তোমাকে যে কথা বললাম, উনি এইরকম ভাবেই বলেছেন কথাটা, ঠিক আছে, যে আমি মানুষ, তোরা হচ্ছিস শয়তান, তোদের সাথে আমি নামাজ পড়তে পারবো না, উনি এটা বলছেন। যে মানুষটা শয্যাশায়ী, যে মানুষটা কথা পর্যন্ত বলছিলেন না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন, সেই মানুষটা এত জোরে জোরে কিভাবে কথা বলেন, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে রাত্রি 3টের সময় বা 2-2:30 ধরো, এরকম ধরনের সময় উনি এত জোরে জোরে কার সাথেই বা কথা বলছেন? ঘরে তো শুধু ওর মামি আছে, আমার বন্ধু যে মামি সে ছিলেন, তিনি ছিলেন ওখানে, তাহলে উনি কার সাথে কথা বলছেন? পয়েন্ট নাম্বার 2। তো যাই হোক, এবার ওর মামি যেহেতু ঘরেতে একা ছিল, এবার উনি তো ভয় পেয়ে গেছেন, হঠাৎ করে কি হলো, যে লোকটা কথা বলতে পারছে না সে এত কথা একসাথে বলে ফেললো, আর এত জোরে জোরে, ঠিক আছে। তো এটা একটা অবাক করা ব্যাপার। এবার সে ভয় পেয়ে যায়। তখন সে কি করে, সে
আমার বন্ধুর বড় মামিকে ডেকে নিয়ে আসে। যখন বড় মামি এসে দেখেন যে উনি ওরকম বলেছেন, মানে কথা বলেছেন আর কি, শোনেন, উনি তো শোনেননি, প্রথমে শুনেছেন হচ্ছে ওর যে ছোট মামি ছিলেন সে, তো সে তখন বলে যে হয়তো সেলাইন চলছে, শরীরে একটু বল পাচ্ছে, তো সেই কারণের জন্য শরীরটা বোধহয় ভালো লাগছে, সেই জন্য উনি কথা বলতে পারছেন। ঠিক আছে, মানে ওনারা আর কি সত্যি কথা বলতে এইটাই খুঁজছেন যে ওর দাদু আবার সুস্থ হয়ে যাচ্ছেন, মানে এটা ওনারা আশা করছেন আর কি, করছিলেন ব্যাপারটাতে। তো তখন মানে আমার বন্ধু যে বড় আমি, সে এসে জিজ্ঞাসা করে আর কি ওর দাদুকে যে বাবা কি হয়েছে আপনার, আপনি কাদের সাথে কথা বলছেন, আমরা সবাই কি চলে যাব? আর ওর মামির নামটা আমি ঠিক জানি না, মানে ও যেটুকু বললো আর কি, ওর ছোট মামিকেও আর কি বলেন যে উদ্দেশ্য করে যে ওর ছোট মামিও কি চলে যাবে এখান থেকে, মানে ওনার নাম করে আর কি বলছেন, আমি এখানে ছোট মামি বলে বলছি তোমার বোঝার সুবিধার জন্য। তো বলেন যে ও কি এখান থেকে চলে যাবে, আমরা সবাই কি চলে যাব, আমাদেরকে বলছেন কথাগুলো। তখন মানে ওর দাদু আর কি বলেন যে না না, তোমাদের কেন বলবো, ওই যে আছে একদল সবসময় আমাকে এসে জ্বালায়, আমার নামাজ যখনই পড়তে যাই তখনই ভেঙে দেয় আমার নামাজ পড়াটা, ডিস্টার্ব করে আমাকে এসে। উনি ব্যাপারটা শুনতে যতটা নর্মাল লাগছে, আমি ভাবছি সেই সিচুয়েশনটা এক্স্যাক্টলি আমি তোমাকে বলছি, এই ঘটনাগুলো মানে সত্যি কথা বলতে আমার গায়েতে গুজবাম্পস দিচ্ছে। আমি তোমাকে বলছি কথাগুলো, যে আমরা যে ঘটনাটা তোমাকে আমি শেয়ার করছি না, মানে যাদের সাথে ঘটনাটা ঘটেছে তারাই জানে যে কি হচ্ছিল সেখানে, রিয়ালিটিটা অন্যরকমই ছিল তখন। ও যখন ঘটনাটা আমাদের বলছে, আমার আর একটা বন্ধুর কথা যাকে বললাম তোমায়, আমরা মানে রিয়েলি আমরা দুজনের দিকে তাকাতাকি করছি, চাওয়াচাই করছি চোখ। ঠিক আছে, তো যাই হোক, কাকিমাও তারপরে গেছেন ওখানে, মানে হচ্ছে আমার যে বন্ধুর যে মা, ঠিক আছে, উনিও গেছেন। এবার উনি যখন দেখে বলছেন যে আসলে অনেকদিন তো ভারী খাবার টাবার খাননি, মানে সলিড খাবার তো উনি কিছুই খেতেন না, উনি খালি সেলাইন নিতেন, তো সেই কারণে তখন কাকিমা বলছে যে হয়তো ভুলভাল কথাবার্তা এখন বলছে, কারণ খাওয়া দাওয়া তো সেরকম ভাবে কিছু করেননি উনি, সেই কারণের জন্য হয়তো ভুলভাল কিছু বলছে। এবার এটা স্বাভাবিক, তুমি বলো না, এগুলো তো নর্মাল ব্যাপার, যে যদি হঠাৎ করে কেউ মানে যার শরীরে কোনো বলই নেই, সেই হঠাৎ করে যদি এত কথা বলে, তা সবাই তো অবাক হয়ে যাবে। তো যাই হোক, সেই দিনের রাতটা এইভাবে তোমার কেটে গেল। ঠিক আছে, পরের দিনের ঘটনাটা শোনো। পরের দিনে যখন আবার সেই অনেক রাত হয়ে গেছে আর কি, তো মানে ওর দাদুর ঘরেতে বসেই আর কি ওর ছোট মামি, বড় মামি, তারপরে তোমার আরো যারা ছিলেন আর কি, ওর দিদা বা কিছু, এনারা সবাই বসে আর কি গল্প করছে, আস্তে আস্তেই গল্প করছে, আর উনি শুয়ে আছেন, মানে ঘুমোচ্ছেন এরকম। ঠিক আছে, তো হঠাৎ করে আবার দেখছেন, মানে শুনছেন যে ওর দাদু আবার ওরম ভাবে চেঁচাচ্ছেন, হঠাৎ করে আবার চিৎকার করতে শুরু করেছেন। ঠিক আছে, তখন মানে বলছেন আর কি, মানে ওর দাদু আর কি এরকম বলছে যে আমাকে ওরা বলছে, আমাকে নিয়ে শুধু ওরা টানাটানি করছে, বলছে যে তোর তো বল নেই, শুয়ে আছিস বিছানায়। এই কথাটা ওর দাদু আবার বলতে শুরু করেছে ওর ছোট মামিকে, হঠাৎ করে ঘুম থেকে উঠে, মানে চোখ খুলে জোরে জোরে। ঠিক আছে, ওনারা তিনজনে বসে ওখানে গল্প করছিলেন, আস্তে আস্তে হঠাৎ করে ওর দাদু উঠে এই কথাটা ওনাদেরকে বলেছেন। ঠিক আছে, তখন ওর যে ছোট মামি ছিলেন, মানে আমার বন্ধু যে ছোট মামি, সে বলছেন যে আমিও এরকম শুনেছি যে বাবা এরকম কথা মাঝে মাঝেই বলেন। ঠিক আছে, যে কথাটা ওনাদের তিনজনকে উনি বলছিলেন শুয়ে শুয়ে, আমি যেটা বললাম তোমায়, যে হঠাৎ করে উঠে উনি বলছেন এরকম ধরনের কথা, যে আমাকে নিয়ে ওরা টানাটানি করে, বলছে তোর শরীরে তো কোনো জোর নেই, তুই শুয়ে আছিস খালি বিছানায়। ঠিক আছে, মানে এই কথাটা ওর দাদুকে নাকি কিছু মানে শ্যাডোই ফিগার তুমি বলতে পারো, বা কিছু ব্ল্যাক শ্যাডো টাইপের, এই কথাগুলো নাকি ওনাকে বলেন।
সেটা উনি এনাদেরকে শেয়ার করছেন, বলছেন হঠাৎ করে উঠে রাত্রিবেলা। ঠিক আছে, তো যাই হোক, এরম ভাবে সেদিনকে রাত্রিবেলাটা এরম ভাবেই কাটলো। ঠিক আছে, তার পরের দিনের রাতের কথা বলছি তোমাকে। ঠিক আছে, সেদিন তার পরের দিনে যে রাত্রিবেলা, মনে করো ওই ধরো 2টো 2:30 বা 3টে এরকম নাগাদ, মানে এই ঘটনাগুলো যখনই ঘটছে অরিত্র, তখন প্রায় মাঝরাত তুমি বলতে পারো। ঠিক আছে, 2টো 2:30 বা 3টে এইরকম ধরনের সময় ঘটছে ঘটনাগুলো। তো অ্যাজ ইউজুয়াল, যেমন ঘরেতে ওনার 2-1জন থাকেন রাত্রিবেলা ওনাকে দেখাশোনা করার জন্য। তো সেদিনকেও ছোট মামি বড় মামি দুজনেই ছিলেন। ঠিক আছে, পরের দিনের রাতের কথা বলছি কিন্তু। ঠিক আছে, পরের দিনের রাত্রিবেলা আবার ওনারা ও ঘরেতে বসে আছেন, গল্প করছেন নিজেদের মধ্যে, আর উনি ঘুমোচ্ছেন ওখানে। তো এবার যেমন হয় না রাত্রিবেলা তোমার বসে বসে কথা বলতে বলতে বা কিছু চোখটা লেগে আসে যেমন, ঠিক আছে, তো হঠাৎ করে চোখটা লেগে যায় ওনার। হঠাৎ করে উনি দেখছেন, মানে আওয়াজ পাচ্ছেন ছাদের মধ্যে, মানে ওদের যে মানে আগেকার দিনে গ্রামেতে যেমন তোমার অ্যাডভেস্টার দেওয়া যেমন ঘর ছিল না, তো এইরকম ঘর আর কি ছিল। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, ওরকম ধরনের মানে ঘর তোমার ছিল আর কি। তো ওখানে দেখছে যে মানে শুনতে পাচ্ছি যে জলের ফোঁটার আওয়াজ। ঠিক আছে, ঝমঝম করে যেমন বৃষ্টি হলে যেমন আওয়াজ হয় না, বাড়ির ছাদেতে যদি অ্যাডভেস্টার দেওয়া বাড়ি হয় বা কিছু, যেমন টিনের চালেতে জল পড়লে আওয়াজ হয়, সেই রকম আর কি। ঠিক আছে, ওরকম আওয়াজ শুরু হয়েছে। তো ওনারা তো ভয় পেয়ে যান যে হঠাৎ করে কি হলো। ওনারা দুজনে বেরিয়ে যান বাইরে, যে বেরিয়ে গিয়ে দেখছেন যে বাইরে কি বৃষ্টি পড়ছে, দেখছেন না বাইরে তো বৃষ্টি পড়ছে না। কি বাইরে বেরিয়ে এসে ওনারা দেখছেন যে বাইরের যে উঠোন আছে বা এরিয়াটা আছে, সেখানে কোনো বৃষ্টির জলের কোনো দাগই নেই, কোনো ফোঁটাই নেই, পড়েইনি। এবার এগিয়ে এসে যে ছাদটা আর কি, মানে বাড়ির যে অ্যাডভেস্টারের যে মাথাটা, সেখানেও দেখছে যে কোনো বৃষ্টির জলের কোনো নাম নিশান নেই আর কি, এইরকম। তাহলে ওনারা তখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবেন যে এত জোরে জোরে যে আওয়াজ হলো, বাইরে হাওয়া নেই, কিছু নেই, মেঘ নেই আকাশে, তাহলে বৃষ্টির আওয়াজ কোত্থেকে হলো? কিন্তু পরিষ্কার ওরা ঝমঝম করে আওয়াজটা শুনেছে বাইরে, যে ছাদেতে ওরকম আওয়াজ হচ্ছে অ্যাডভেস্টারে। যাই হোক, তো যা হোক করে সেদিনকার রাত্রিবেলাটাও কেটে যায়। ঠিক আছে, পরের দিন সকালবেলা আবার সেম, মানে ওর দাদুর কথাবার্তা পুরো বন্ধ। রাত্রিবেলা যেটুকু এইটুকু কথা বলেছে, মানে আগের দিনের রাতের কথা বললাম, তারপরে আর কোনো কথাবার্তাই নেই ওরকম, মানে একদম নিশ্চুপ উনি, কোনো কথাবার্তাই উনি বলছেন না, একদম চুপ করে গেছে। ঠিক আছে, তো এইরকম যখন বারবার করে শরীরের অবস্থা খারাপ হচ্ছে, তো ওনারা তখন ভাবেন যে তাহলে এবার একটা কাজ করবো, মানে কাকিমা আর কি ভাবেন যে বাবার তো এরকম অবস্থা, তাহলে একটা কাজ করি, মানে আমার বন্ধুর যে বাবা, মানে হচ্ছে কাকিমার যে হাজবেন্ড আর কি, কাকুকে আর আমার বন্ধুটাকে বাড়িতে ডেকে নেবো, কারণ বাবার তো যায় যায় অবস্থা এরকম, বাবাকে ডেকে নেবো। মানে আমার বন্ধুটা বলে যে বাবার সাথে আমিও যাব ওখানে, গিয়ে ওখানে গিয়ে একবার দেখে আসবো দাদুকে। তো ওরা কি করতো, ওরা মানে কাকু আর কি বাংলাদেশে একটা ফ্যাক্টরিতে চাকরি করতেন, মানে আমার বন্ধুর যে বাবা, উনি আর কি বাংলাদেশে একটা ফ্যাক্টরিতে চাকরি করতেন, মানে ওরা আর কি ঢাকাতে থাকতো। ঠিক আছে, আর এই ঘটনাটা হচ্ছে পাবনাতে, আমি যেমন বললাম তোমাকে। ঠিক আছে, তো আমার বন্ধু আর ওর বাবা মিলে পরের দিনকে সকালবেলা চলে যায় হচ্ছে ওর দাদুর বাড়িতে, মানে পাবনাতে, ওনাকে দেখতে। ঠিক আছে, তো ওর তখন মাধ্যমিক পরীক্ষা আর কি, মানে আমার বন্ধুটার আর কি 1 মাস পরে ছিল তো ওর মাধ্যমিক পরীক্ষা। তো ওর আবার ওখানে পড়াশোনার একটা চাপের ব্যাপার আছে, যে রেজাল্টেরও ব্যাপার আছে, একটা বড় পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা। তো ও ভেবেছিল যে আমি আর বাবা প্রথমে দেখে আসবো আমার দাদুকে, দিয়ে তারপরে আমি বাড়ি চলে আসবো, দেখা করে সন্ধ্যেবেলার দিকে আমি বাড়ি চলে আসবো। তো ঠিক আছে, তো ওরা গেছে ওখানে, মানে ওর দাদুকে দেখতে আর কি। তারপরে তখন দেখছে যে ওর দাদু আর কি ওর বাবাকে, ওর মাকে মানে কাকিমাকে আর ওর দিদাকে
কাছে ডাকলেন, মানে ওর দাদু আর কি, ইশারা করে কাছে ডাকলেন। তারপর ওর বাবার হাতটা, ওর মায়ের হাতটা আর ওর দিদার হাতটা ধরলেন, দিয়ে ইশারাতে আর কি উনি কিছু বোঝাতে চাইলেন। ঠিক আছে, ও সেটা দেখছে সামনে দাঁড়িয়ে যে ওর এরকম ওর দাদু জিনিসগুলো করছে। তো অ্যাকর্ডিং টু হিম ও যেটা বললো আর কি আমাকে, তো ওর দিদা আর কি তখন বলেন যে মানে ওর দাদু আর কি তখন ওনাদের হাত ধরে এটাই বোঝাতে চেয়েছিলেন যে এই সবাইকার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম, মানে হচ্ছে ওর বাবার হাতে দিয়ে গেলাম, তুমি ওদেরকে দেখো। এটা ওর কি উনি বোঝাতে চেয়েছিলেন, এটা ওর দিদা ওকে বলেছিলেন। ঠিক আছে, আর তারপরে ওর দাদু নাকি আস্তে আস্তে চোখটাও আস্তে আস্তে বন্ধ করতে থাকে, আর চোখ থেকে মানে অজস্র মানে জল বেরোতে, মানে অশ্রুধারা আর কি, তোমাকে কি বলবো, অঝরে জল বেরোতে থাকে আর কি চোখ থেকে। আর ইশারাতে ওর দিকে তাকিয়ে শুধু হাতটা একবার তোলেন, দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়, দিয়ে উনি দেহত্যাগ করেন। মানে সেদিনকে বিকেল বেলায় ওদের ফেরার কথা ছিল, ও এটুকুই আমাকে বলতে বলতে কেঁদে ফেললো যে শুধুমাত্র যেন দাদু আমার জন্যই ছিলেন, যে আমি ওখানে যাব, উনি আমাকে শেষ দেখাটা দেখবেন এবং চিরদিনের জন্য নিশ্চুপ হয়ে যাবেন। ওনার চোখ দিয়ে জল বেরোনোর ব্যাপারটা শুনে তো আমাদেরও খুবই খারাপ লাগলো যে উনিও কতটা কষ্ট পেয়েছেন বা কি ব্যাপার। তো উনি তখনই দেহত্যাগ করলেন। তো এই ছিল হচ্ছে ঘটনা। মানে আমি কি বলবো, একটা ঘটনা, যেই ঘটনাটা তোমার যে ফ্রেন্ড ওর দাদুর সাথে তার জোয়ান বয়সে ঘটে, হ্যাঁ, যেই ঘটনাটার আরো একটা এফেক্ট দেয় তার বার্ধক্যজনিত, মানে বার্ধক্যের সময় যখন তার 98 বছর বয়স। হ্যাঁ, তো আমি এটাই তোমাকে তখন প্রথমে বললাম না যে একটা ঘটনা যেটা তার জোয়ান বয়সে ঘটেছিল, সেই জিনিসটা যে এত দূর অবধি এগোতে পারে সেটা কোনো মানুষই ভাববে না। হ্যাঁ, আমিও সেটাই বলার চেষ্টা করছি যে এতদিন পরে যে সেই ঘটনার একটা এফেক্ট এরকম ভাবে আসবে একটা মানুষের জীবনে যে তার প্রাণ কেড়ে নেবে, স্বাভাবিক। দেখো 98 বছর বয়সে একটা মানুষ মারা যেতেই পারে, সে তার জীবদ্দশায় যা দেখার সে দেখে নিয়েছে, কিন্তু তারপরেও মৃত্যুটা যদি স্বাভাবিক হয় সেটা মেনে নেওয়া যায়, সেটাই। তো এক্ষেত্রে আমার ওই জায়গাটা শুনে বেশ ভয় লাগছিল যখন সে বলছে যে তোরা শয়তান, হ্যাঁ, আমার নামাজের সময় তোরা কি করছিস। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে উনি প্রথম থেকে কিছু দেখতে পাচ্ছেন ওখানে। ঠিক আছে, তো মানে এখানে আরেকটা জিনিসও আছে অরিত্র, আমি এটা বলবো যে মানে ও যেটা পরে আমাকে আর কি বললো, উনি তো মারা গেলেন ওখানে, মানে দেহত্যাগ করলেন, সে ঠিক আছে, সেটা হলো, খুবই কষ্টদায়ক একটা ব্যাপার ছিল। কিন্তু তারপরে আর কি মানে ওনারা যখন আর কি কথাবার্তা বলেছেন আর কি, কাকিমা বলো বা ওর দিদা বলো, যে কথাবার্তা বলেছেন আর কি, তারপরেতে ওনাদের মনে একটা জিনিস কিন্তু স্ট্রাইক করেছে, মানে এত কিছু যে হয়ে গেছে ব্যাপারটা, ওনারা কিন্তু আগেকার ঘটনাগুলো মনে রাখেননি, ওনাদের কিন্তু মনে পড়েছে পরে, যখন ওনারা আগেকার জোয়ান বয়সের যে ঘটনাটা ছিল ওই ঘটনাটার সঙ্গে যখন এই ঘটনাগুলোকে মিলিয়েছেন, তখন ওনারা বুঝতে পেরেছেন তখন যে ওইটার সাথে এইটারও কোনো কানেকশন আছে। আচ্ছা, মানে প্রথমে ওরা কেউ বুঝতে পারেনি ব্যাপারটা? না, প্রথমে বুঝতে পারেনি বলতে কি রকম, মানে প্রথম দিকে যে ঘটনাটা ওনার সাথে জোয়ান বয়সে ঘটেছিল সেটা তো ওনারা অনেকদিন আগেকার ঘটনা, অতটা মাথায় আসেনি, কারণ স্বাভাবিক ব্যাপার, যদি আমার বাড়ি থেকে অসুস্থ থাকে তখন প্রথমে আমাদের মনে পড়ে যে ডাক্তার বুদ্ধির কথা। ঠিক আছে, আমাদের মডার্ন সায়েন্সে তো দেখো 2020 সালের ঘটনা আমি তোমাকে বললাম, মানে শেষ বয়সের যে ঘটনাটা, মানে আমরা তো অনেকটাই উন্নতি করে নিয়েছি এখন, সেই তখনকার দিনের ঘটনা তো নয়, যখন দাদু জোয়ান ছিলেন, তার মানে তো ধরে নাও বহুদিন আগেকার ঘটনা তোমাকে আমি বললাম ওটা। ঠিক আছে, যদি দাদু 98 বছর বয়সে মারা গিয়ে থাকেন, তাহলে যদি তার জোয়ান বয়সের, মানে তার বিবাহিত বয়সেরই ঘটনা আমি ধরে নিলাম, তাহলে সে 30 বছর, মানে আজ থেকে আরো 70 বছর আগেকার ঘটনা, আরো 70 বছর আগেকার ঘটনা। মানে তুমি যদি এখান থেকে পিছিয়ে দাও তাহলে কত দূরে তুমি চলে যাচ্ছ, দেখো কত পিছনে চলে যাচ্ছ, মানে কাকিমাও তখন ছোট। ঠিক আছে, তার মানে তার জোয়ান বয়স মানে কাকিমা তখন সদ্য হাঁটতে শিখেছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে,
তো যখন ওরা না মিলিয়ে দেখেছেন ব্যাপারটাকে, তখন ওনাদের মাথায় এসছে তার মানে এইরকমই কোনো একটা ব্যাপার শেষ বয়সেও হয়েছিল। তারপরে যেটা জানা যায়, ঠিক আছে, তারপরে যেটা জানা যায়, এখানেই শেষ নয় ব্যাপারটা, তারপরে যেটা জানা যায় যে যে প্রতিবেশী যার কথা আমি বলেছিলাম তোমাকে, যে ওই মহিলাটি আর কি, যে কালো জাদু প্রথমে করেছিল আর কি, তারও একজন দাদা ছিলেন। ঠিক আছে, তারও একজন দাদা ছিলেন। তারও রাগ কিন্তু ছিল এর ওপরে, মানে এনার ওপরে, ওর দাদুর ওপরে। মানে যে ব্যক্তিটাকে মারা হয়েছিল, যে ব্যক্তিটা মারা গেছিল, মানে যাকে গ্রামের মানুষেরা পিটিয়ে মেরেছিল, তারও একজন দাদা ছিল। মানে ওনারা দুই ভাই এক বোন ছিলেন। যে বোন ওনার উপরে জোয়ান বয়সেতে ব্ল্যাক ম্যাজিক করেছিলেন তাকে তো ধরা হয়েই ছিল ওই ভালো জিনটির দ্বারা। ঠিক আছে, শেষ বয়সে যখন উনি মারা যাচ্ছেন, শেষ বয়সেতে ওনার ওপরেও জিন চালান করা হয়েছিল, সেটা পরে জানা যায়। আর সেটা করেছিলেন হচ্ছে ওই যে মহিলাটিকে ধরা হয়েছিল কালো জাদু যিনি করেছিলেন, তার যে দাদা যার কথা আমি বলছি, উনি করেছিলেন শেষ বয়সে এনার ওপরে জিন চালান। কালো জাদু নয়, জিন চালান করেছিলেন। আর সেই জিনেরাই তাকে মেরে ফেলেছিল। মানে শেষ বয়সে তিনি যখন দেখতে পাচ্ছিলেন না, আমি তোমাকে বললাম না, উনি বলতেন যে তোরা তো শয়তান, আমি তো মানুষ। যখন সেই ব্যাপারটা কোনো এক হুজুরকে দিয়ে, সেখানকার মানে মারা যাওয়ার পরে বলছি, ওর দাদু মারা যাওয়ার পর যখন ওনারা গিয়ে আর কি বলেছিলেন, ওনার মানে ওর দিদা, ঠিক আছে, যখন গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর এরকম হতো, তাহলে ব্যাপারটা কি ছিল, তখন উনি কোনো একটা রিচুয়ালস বা ওনাদের কি আছেন আমি সেটা ঠিক জানি না, তো যাই হোক ওনারা ওইসব করে জানতে পারেন যে শেষ বয়সেও ওনার উপরে জিন চালান করা হয়েছিল। সেই কারণের জন্য যখন উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই কারণেই 3টি জিন চালান করা হয়েছিল ওনার উপরে। আর ওনাদেরকেই উনি রাত্রিবেলা দেখতে পেতেন, সেই জন্যই ওরকম হঠাৎ হঠাৎ করে চিৎকার করে উঠতেন। তা নাহলে তুমি বলো না যে মানুষ বয়সেও তাহলে অন্যভাবে তন্ত্রক্রিয়াটা করা হয়েছে, আর কে করেছে সেটাও উনি বলে দিয়েছেন। আর সব থেকে বড় ব্যাপার সেটা যে যিনি করেছিলেন ওর দাদু মারা যাওয়ার পরে, ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যেই ওই মানুষটিও মারা গেছেন ব্রেন স্ট্রোকে। আচ্ছা, ঠিক আছে, ব্রেন স্ট্রোকেতে ওই মানুষটিও মারা যান। এবং মডার্ন সায়েন্স বা বলো সায়েন্সের দিক থেকে আমরা এটাকে বলছি ব্রেন স্ট্রোক। ঠিক আছে, অস্বাভাবিকভাবেই তার মৃত্যু ঘটে এবং ওরা জানতে পারে যে সেটা সেরিব্রাল বা ব্রেন স্ট্রোকের মাধ্যমেই মারা গেছিলেন, কিন্তু হয়তো এর পেছনে জিনই দায়ী। হতেই পারে, আবার নাও হতে পারে। এই ছিল হচ্ছে ঘটনা, অস্বাভাবিক ঘটনা। কিন্তু এটা মানে তুমি আমাকে এতটা বলনি, তুমি বলেছিলে যে এরকম প্রেত চালান করা হয়েছে বা জিন চালানোর মাধ্যমে একজন মানুষটার মৃত্যু হয়েছিল, এটুকু আমি জানতাম। কিন্তু এর পেছনে যে এরকম একটা ঘটনা আছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে একটা মানুষকে অত্যাচার করে মারা হয়, আমার সব থেকে খারাপ লাগে একটা জিনিস, যে আজকের ঘটনাটা শুনলাম, মানে এটা আমার খুব খারাপ লাগলো যে যেই মানুষটা কিন্তু এরকম কোনো ইনস্ট্রাকশন দেয়নি যে তাদেরকে মেরে ফেলার জন্য, তিনি দায়ী নয়, কিন্তু তাকে ভুগতে হলো তাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে আরেকটা জিনিস দেখো, এখানে মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে, ঠিক আছে, যে মানে কি বলবো, এটাতে আমি মানে স্পিচলেস হয়ে যাচ্ছি জিনিসটাতে, যে একটা মানুষ যে কতটা মানে নির্দয় হয়ে যেতে পারে। জোয়ান বয়সে তার উপরে কালো জাদু করা হয়েছিল, শেষ বয়সেও তাকে ওইভাবে মারা হলো, তাই না? সেই মানুষ প্রতিশোধ স্পৃহা মানুষকে খুব নিচে নামিয়ে ফেলে। আমি এটাই আর কি বলতে চাই সাধারণ মানুষকে, যে কোনোদিনও প্রতিশোধের বশেতে কোনো মানুষের ক্ষতি করাটা একদমই কাম্য নয়, কখনোই, আমার যেটা মনে হয় একদমই নয়। তো এইরকম জিনিস যেন কারুর সাথে না হয়। মানে আমি যখন ঘটনাটা রিয়েলি শুনেছিলাম আমি স্পিচলেস হয়ে গেছিলাম। তুমি দেখো আমি কথা বলতে বলতে তোমার মানে আমি থেমে যাচ্ছিলাম কথাটা বলতে বলতে। যখন আমার ঘটনাগুলো আমি ভিজুয়ালাইজ করছি তখন আমার মনে হচ্ছে
যে মানে ঘটনাটা কিরকম ঘটেছিল। আমি তো তোমার সঙ্গে ঘটনায় ডেসক্রাইব করছি ব্যাপারটাকে, আমি যেটুকু ওর থেকে শুনেছিলাম সেগুলো, মানে রিয়েলিটিতে তুমি যখন তখনও বললে যে ব্যাপারটা আমরা এরকম ঘটনাটা আলোচনা করছি যে কি ধরনের ক্রিপি থিংস। ঠিক আছে, তো এই ছিল আমার ঘটনা অরিত্র। থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা ঘটনা, এরকম প্যাথেটিক ভয়ানক একটা ঘটনা তুমি গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করলে। ইনফ্যাক্ট ঘটনাটা সুদূর বাংলাদেশের ঘটনা। আশা করি যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে বা যারা এই সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল বা ডার্ক অকাল্ট রিলেটেড ঘটনা শুনতে পছন্দ করে, এই ঘটনাটা তাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে সেই পরিবারটার কথা ভেবে যারা অকারণে নির্দোষে, মানে কোনো কারণ ছাড়াই এরকম একটা ঘটনা ফেস করলো, যারা ভিকটিম এই ঘটনার। একদমই তাই, আমার তাদের কথা ভেবে সত্যি খুব খারাপ লাগছে। সত্যি আমারও তাই, আমারও সত্যি খারাপ লেগেছে খুব। মানে আমি যদি একটা শুধুমাত্র একটা ঘটনা বা গল্পের অ্যাসপেক্টে দেখি আজকের এপিসোডের ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং একটা ঘটনা, কিন্তু যদি রিয়েলিটি চেক হয় দেন এটা মারাত্মক একটা ঘটনা, যেই ঘটনাটা আমি চাইবই না যে কখনো কারোর সাথে ঘটুক, কারোর সাথে হোক। হ্যাঁ একদম এক্স্যাক্টলি। সেই অর্থেই আমি এখানে একটা কথা বলবো যে যারা লিসেনার্স আছেন আর কি, তাদেরকে যে এইরকম প্রতিশোধ স্পৃহা কারোর ওপরেই আপনারা রাখবেন না, কারণ তাতে সবাইকারই ক্ষতি, সামনের লোকটারও ক্ষতি, আপনারও ক্ষতি, সবাইকারই ক্ষতি। স্বাভাবিক, কারণ তুমি যা করবে তার ফেরত তোমাকে এই পৃথিবীতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কার্মা রিটার্নস যেটাকে বলা হয়, একদম ব্যাক করবেই। সেটা তো স্বয়ং ভগবানও বাঁচতে পারেন না। হ্যাঁ সেটাই। যাই হোক, খুব ভালো লাগলো অরিত্র। হ্যাঁ, আমি ইন ফিউচারেও তোমার কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনবো, কারণ তুমি আমাকে জানিয়েছিলে যে তোমার কাছে বেশ কিছু ঘটনা আছে যেগুলো আরো মারাত্মক, আরো ভয়ানক। আমি চাইবো তুমি গল্প বলার হরর পডকাস্টে এসে ঘটনা আমাদেরকে শোনাও। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ আজকে তোমার কাছে ঘটনা শুনতে আমার ভীষণ ভালো লাগলো, সেই কারণে আমি একদম চুপ করে শুনছিলাম। মাঝখানে তুমি একবার হ্যালো করে চেক করছিলে যে আদৌ আমি কলে আছি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা করছি দর্শকদেরও, গল্প বলার যত অডিয়েন্স আছে তাদের কাছেও গল্পটা একটু নাড়া দিয়ে যাবে, তাদেরকেও আশা করছি তাদেরও ভালো লাগবে। আর বাকিটা সবই অরিত্রর কৃতিত্ব, আমাকে এত ভালো একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যে আমি শেয়ার করতে পেরেছি আমার ঘটনাটা। আশা করছি আপনাদের সবাইকারই ভালো লাগবে। আর অরিত্রকে এগেন থ্যাঙ্কস যে আমাকে তুমি একটা প্ল্যাটফর্ম দিলে, তোমার সাথে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরকম একটা ঘটনা যে তুমি কালেক্ট করে তুমি এতদিন পর এসে যে তুমি আমার প্ল্যাটফর্মে এসে যে তুমি শেয়ার করলে আমার গল্প বলা পরিবারের সাথে, এটা তো শুধু আমার নয়, সকলের পরিবার। ঠিক আছে, তো কারণ তুমি হয়তো দেখেছো যে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার অডিয়েন্স বা আমার সাবস্ক্রাইবারদের ঘটনাই কিন্তু সবাইকে শোনাই। এটা সকলের পরিবার, কারণ এখানে সবাই নিজের জীবনের ঘটনা বলতে আসে, একটা সাধারণ জীবনের অসাধারণ যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনা আমার কাছে বলে। আমিও ভীষণভাবে কৃতজ্ঞ প্রত্যেকটা মানুষের প্রতি যারা এতটা ভালোবাসা দিচ্ছে গল্প বলাকে, যারা নিজেদের জীবনের এরকম এক্সপিরিয়েন্স এসে আমার সাথে শেয়ার করছে, যারা গল্প বলার পরিবারের সাথে এতটা এরকম ভাবে জুড়ে রয়েছে, একদম তাদের কাছে ভীষণভাবে আমি কৃতজ্ঞ। একদম। আর তোমাকেও থ্যাঙ্কস আবার বলছি, কারণ হচ্ছে তুমি আমাকে অ্যাজ এ গল্পওয়ালার পরিবারের মানুষ হিসাবে বেছে নিয়েছো। আর গল্পওয়ালা আমি চাই আরো এগিয়ে যাক, আরো বড় হোক, এটাই কামনা করি। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ সোমদা। অ্যাকচুয়ালি তোমার নামটা এমন না, আর আমার সয়ের দোষ এসে যাচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ। আজকের এপিসোডটা শেষ করছি এখানেই। তোমার সাথে আবার কথা হবে, হয়তো আগামী কোনো কল রেকর্ডিং এ কথা হতে পারে, অথবা আগামী কোনো পডকাস্টে কথা হতে পারে। আমি ভীষণ ভাবে চাই তুমি আসো গল্প বলার। গল্পওয়ালা যতবার ডাকবে আমি নিশ্চয়ই ততবার আসবো। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। ওকে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপেরিয়েন্স।